নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়েছে ৩৪ ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ধারণা ফায়ার সার্ভিসের। খাগড়াছড়িতে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে ৫ জন নিহতের তদন্ত শেষ হয়নি ৯ মাসেও, ন্যায় বিচার নিয়ে শঙ্কা। জানুয়ারিতে আসছে মেট্রো রেলের ৫ সেট ট্রেন। ৫টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলবে এসব ট্রেন। বিশ্বে একদিনে করোনায় আরও ১০,৮০০ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৫,৩০,০০০। এবং মারাদোনাকে লাখো ভক্তের শেষ শ্রদ্ধা, আর্জেন্টিনায় ৩ দিনের শোকে সামিল পুরো বিশ্ব। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছে আমি আতিফান জুবান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে গেছে ৩৪টি ঘর। রাত 11:30 থেকে মুসলিমনগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায়, রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে আসে। আধ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এর মধ্যেই পুড়ে যায় 34টি ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন লাগছে তো লাগছে, আর কারেন্ট বন্ধ করলাম, তারপরও কাম হয় না, আগুন নাকি শেষ। একটা ট্রলি আছে, ডুল্লি আছে, খাট আছে, ফ্রিজ আছে। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন? ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা? দেখুন, যেই ফতুল্লার মুসলিমনগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় রাতে যে 34টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে, এই ঘটনায় কিন্তু আমরা যে বিষয়টি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তারা এখানে যারা বসবাস করত অধিকাংশই কিন্তু গার্মেন্টস শ্রমিক। আপনি জানেন যে এই মুসলিমনগর ফতুল্লা এলাকার পাশেই কিন্তু বিসিক শিল্পনগরী। এখানে বিসিকের এই যে 34টি ঘর পুড়েছে, এসব ঘরবাড়িতে কিন্তু এই শ্রমিকরাই এখানে বসবাস করত। এবং এই ব্যাপারে আমরা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে উপপরিচালক আব্দুল্লাহ আরিফিনের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে রাতে যখন 11:30টায় এখানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট তারা ঘটনাস্থলে যায়, তখন কিন্তু তারা প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুনের ডাম্পিং কাজ শেষ করে এবং তারা আগুন নিয়ন্ত্রণ আনে। এবং এই ক্ষেত্রে কিন্তু প্রায় এই সময় কিন্তু 34টি ঘর পুড়ে গেছে। এবং ফায়ার সার্ভিস সূত্র যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সেখানে কয়েকটি হিন্দু পরিবার ছিল। তারা ধারণা করছে যে তারা ধূপের যেই আসলে ধূপ জ্বালানোর জন্য যেই আগুন জ্বালাতে হয়, তারা ধারণা করছে যে সেই আগুনের থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। প্রথমে একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পরবর্তীতে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে 34টি ঘরে আগুন লেগে যায় এবং এই সম্পূর্ণ ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবং তারা কিন্তু আসলে অনেকেই তাদের ঘর থেকে বেশিরভাগ তাদের আসবাবপত্র কিন্তু বের করতে পারেনি। এবং শ্রমিকরা এসব ভাড়াটিয়ারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে অগ্নিকাণ্ডের পরবর্তীতে সেখানে ঘনবসতি হওয়াতে কিন্তু আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। এবং আপনি জানেন যে এখন বৃষ্টি নেই, শুষ্ক মৌসুম, সেই কারণে কিন্তু আরো দ্রুত গতিতে আগুনটা ছড়িয়ে পড়েছে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা কিন্তু অধিকাংশ জিনিসপত্র তারা বের না করার কারণে কিন্তু এসব অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু এখন সর্বশান্ত হয়ে রাস্তা মানে তারা এখন পথে বসেছেন, এরকমটাই আমরা জানতে পেরেছি। এবং সকালেই আমরা তথ্য সংগ্রহ করুন, আরো পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি গ্রামবাসীর সংঘর্ষে 5 জন নিহতের ঘটনার তদন্ত শেষ হয়নি 9 মাসও। উদ্ধার হয়নি মামলার গুরুত্বপূর্ণ আলামত, ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র। মামলার ধীরগতির কারণে ন্যায় বিচার নিয়ে শঙ্কায় নিহতের স্বজনরা। পুলিশ বলছে আইনি প্রক্রিয়া অনুসরণ করায় অস্ত্র ও অন্যান্য আলামত সংগ্রহে সময় বেশি লাগছে। গত 3 মার্চ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গাজীনগর এলাকায় গাছ কেটে সমিলে নিয়ে যাওয়ার সময় প্রথমে মুসা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা ও পরে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে বিজিবির। এতে প্রাণ হারায় বিজিবির 1 সদস্য ও 4 গ্রামবাসী। ঘটনার পর বিজিবি ও নিহতের পরিবারের পক্ষ থেকে আলাদা মামলা হয়। তবে ঘটনার পর 9 মাস পেরিয়ে গেলেও শেষ হয়নি পুলিশের তদন্ত কাজ। উদ্ধার হয়নি ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও আলামত। মামলার ধীর গতির কারণে ন্যায় বিচার নিয়ে শঙ্কায় নিহতের স্বজনরা। আমরা এখন ওই যে সুস্থভাবে কিছু বিচার পাইনি। সরকারি সহযোগিতা দরকার, এমনকি আমরা চাই আমাদের মামলার সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যাতে সুষ্ঠু বিচার পাই। আইনজীবীরা বলছেন, এ ধরনের ঘটনায় আলামত জব্দ না হলে তদন্তে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। যে অস্ত্র দ্বারা মানুষকে খুন করা হয়েছে বা মৃত্যুবরণ হয়েছে, সে অস্ত্রটা যদি বা সেই মারাত্মক জিনিসটা যদি উদ্ধার না হয়, তাহলে এই মামলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। পুলিশ সুপার জানান, তথ্য প্রমাণ সংগ্রহে আইনি প্রক্রিয়া অনুসরণ করায় সময় কিছুটা বেশি লাগছে। এই প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখে দায় দায়িত্ব নিরূপণ করে এই প্রক্রিয়াটা এখন চলমান আছে। এই মামলা তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করার পরে আদালতে যথাসময়ে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরও জানান, প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 25 এবং নারী 12 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6524 জনের। 118টি ল্যাবে 24 ঘন্টায় 17,052 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,292 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.44%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,56,হাজার438 জনে। সুস্থ হয়েছেন আরও 2,274 জন। এ নিয়ে মোট সুস্থ 3,71,453 জন। দেশের সব নাগরিক পর্যায়ক্রমে করোনার টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার সকালে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সার্জারি বিভাগ ও অপারেশন থিয়েটার কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, প্রথমে স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবে, পরে পর্যায়ক্রমে সবাই পাবে। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে ভ্যাকসিন আসতে পারে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকার 3 কোটি ডোজ কিনতে চুক্তি হয়েছে। এছাড়া গ্যাভির মাধ্যমেও 6 কোটি 80 লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকা আসা শুরু হলে মাসে 50 লাখ ডোজ করে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু। প্রথম পর্যায়ে আমরা 3 কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আনব এবং প্রত্যেক মাসে 50 লক্ষ লোককে আমরা দিতে পারব প্রতি মাসে, এবং এই 1.5 কোটি ডোজ 3 কোটি ডোজ 1.5 কোটি লোককে দেওয়া যেতে পারবে। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে মাস্কের ব্যবহার নিশ্চিতে অভিযান চলছে জোরে সোরে। আজও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে র্যাব, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের 21টি ভ্রাম্যমাণ আদালত। মাস্ক ব্যবহার না করায় 100 থেকে 300 টাকা পর্যন্ত জরিমানা করা হয়। রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি, রাস্তা থেকে পার্ক সবখানেই মাস্ক পরতে অনীহা নগরবাসীর। অথচ গত 2 সপ্তাহ ধরেই করোনার রোগীর হিসাবটা বাড়াচ্ছে সংখ্যা। তারপরও সচেতনতার অভাব। আসলে নামায় চলাটা ভুল হয়েছে। এই 1 মিনিটের জন্য নামাইছিলাম, ক্ষণিকের জন্য। মাস্ক ব্যবহার করতেছি। প্রায় তো আমরা জাতি অভ্যস্ত না, যার কারণেই ওই কিছুক্ষণ দেই আবার কিছুক্ষণ দেই না। করোনা সংক্রমণ রোধে সিটি কর্পোরেশন থেকে নানা কার্যক্রম হাতে নিলেও তাতে কাঙ্ক্ষিত ফল মিলছে না। অনেকেই মাস্ক পরিধান করেন না, তো আমরা ঢাকা সিটি কর্পোরেশন থেকে 15 নম্বর ওয়ার্ডের থেকে উদ্যোগ নিয়েছি যে আমরা যে সকল ব্যক্তি মাস্ক পরবে না তাদেরকে মাস্ক আমরা পরিয়ে
দেওয়ার জন্য মাঠে কাজ করছি। নগরবাসীকে সচেতন করতে এবার জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাব ও সিটি কর্পোরেশন। এ সময় নিম্নবিত্তদের বিনামূল্যে মাস্ক দেওয়া হলেও ছাড় পাননি সচ্ছল ব্যক্তিরা। জরিমানা গুনতে হয় 100 থেকে 300 টাকা। তবে মাস্ক না পরার উদ্ভট সব যুক্তি দেখিয়েছেন কেউ কেউ। মেরাদিয়া বাজারে ওখানে ছাগল ভিডিও করতেছিলাম, হাতে মাস্কটা ছিল, মাস্কটা আমি তখন হাতে নিচ্ছি, আর ছাগলে এই মাস্কটারে খেয়ে ফেলছে। স্যার ওই যে আমি ওই যে বই ধরছি, তো বই ধরার ক্ষেত্রে আমি এটা রাখে পকেটে হালাইছি। আমি মাস্ক পরি সবসময়। বাইক চালানোর কারণে নিঃশ্বাসের সমস্যা হওয়ার কারণে আমার তো একটু নিঃশ্বাসের সমস্যা আছে, যার কারণে মাস্ক পরি নাই। দ্বিতীয় ধাপের করোনা মোকাবিলায় এমন অভিযান চালিয়ে যাবার কথা বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। বলছেন সচেতনতা বাড়াতেই জরিমানা। কয়েকটা র্যান্ডামলি আমি পরিবহন চেক করেছি, সেখানে মোর দ্যান 95%-এর কিন্তু মাস্ক পরিধান করছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 100% লোক মাস্ক পরবে। কিছু মানুষ আসলে যাদের কাছে আমরা মাস্ক পেয়েছি কিন্তু তারা পকেটে রেখেছে, হয়তো সঠিকভাবে ব্যবহারটি করছে না, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, অর্থদণ্ড করছি। আপাতত আরো হয়তো 2-1 দিন পর থেকে আমরা আরো একটু কঠোর হব। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত মাস্কই ভ্যাকসিনের বিকল্প হিসেবে কাজ করবে বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দল ও কি পরিচয় না দেখে ধর্ষক, নারী নির্যাতনকারী, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিসিএস আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশাসনের নবীন কর্মকর্তাদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মক্ষেত্রে কাউকে অবহেলা না করে মানুষকে সম্মানের সঙ্গে সেবা দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে 3টি ব্যাচের আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 মাস প্রশিক্ষণ নেয়া 116 নবীন ক্যাডারের মধ্যে শীর্ষ 3 জনকে প্রধানমন্ত্রীর পক্ষে রেক্টরস অ্যাওয়ার্ড তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করবেন, এই মনোভাব নিয়েই আপনারা আপনাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করে সাফল্য অর্জন করুন। অপরাধী যে দলেরই হোক তাদের আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ষণ, তারপরে নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন। সরকার প্রধান জানান, দেশ ডিজিটাল হওয়ায় করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত আছে। বিশ্বে অনেক ধনী দেশ, উন্নত দেশ, যেখানে তারা প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আসলে মাইনাসে চলে গেছে, আমরা সেখানে 5.4% অর্জন করতে সক্ষম হয়েছি। যেটুকু ধরে রাখাটাও অত্যন্ত কঠিন একটা কাজ ছিল। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি হিসেবে সরকারি কর্মকর্তা সহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিনন্দন জানাচ্ছি। ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা ঠেকানো যাবে না, প্রয়োজনে রাজপথ থেকে দাঁতভাঙা জবাব দেয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ধর্মকে পুঁজি করে যারা দেশের ঐতিহ্য সার্বভৌমত্ব নিয়ে টালবাহানা করছে তারা ইসলামের শত্রু। বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিস্থাপনে বাধা দিলে রাজপথ থেকেই তা মোকাবেলা করবে ছাত্রলীগ। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কিংবদন্তিদের ভাস্কর্য স্থাপনের নজির আছে দাবি করে ছাত্রলীগ নেতারা বলেন, উগ্র মৌলবাদীরাই বিএনপি জামায়াতের সঙ্গে জোট করে ভাস্কর্যের বিরোধিতা করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। রাজধানীর খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা কাটাতে পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার কাছ থেকে সরিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সভা শেষে একথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দায়িত্ব পেয়ে ঢাকাবাসীকে দুর্ভোগ মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন 2 মেয়র। অল্প বৃষ্টিতেই পানি নিচে তলিয়ে যায় রাজধানীর রাজপথ থেকে অলিগলি।
বর্ষায় এই দুর্ভোগ নগরবাসীর দৈনন্দিন রুটিন। এই সংকটে ওয়াসার ব্যর্থতার প্রসঙ্গ বারবারই এসেছে আলোচনায়। অবশেষে এ নিয়ে সভায় বসে স্থানীয় সরকার বিভাগ। পরে সব পক্ষের সঙ্গে আলোচনায় জলাবদ্ধতা নিরসনে ঢাকার সব খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে। আমি ব্যক্তিগতভাবে এই কাজটা ওয়াসায় করুক, আমি মনে করি এটা আমার কাছে এটাকে আমি খুব রিকমেন্ড করি না। ড্রেনেজ ব্যবস্থাপনা আসলে আমাদের সিটি কর্পোরেশনগুলো চাচ্ছেন যে ওনারা করবেন, তো এবং ওনারা ভালো করতে পারবেন। তো আমি মনে করি যে ওয়াসার থেকে ওনারা ভালো করতে পারারই কথা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুই মেয়র। খাল পুনরুদ্ধার সহ এর নাব্যতা নিশ্চিত করে দুপারে সাইকেল লেন, ওয়াকওয়ে ও সবুজ বেষ্টনী করার পরিকল্পনার কথা জানান তারা। দুজন নেতা নির্বাচিত করেছে, সেই ম্যান্ডেটের কারণে আমরা এই সাহস করেছি যে ঢাকাবাসীকে এই সমস্যা থেকে আমরা সমাধান দিব। যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতাকে নিরসন করার জন্য আজকে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা যে মিটিং করলাম, সিটির দুই মেয়র আমরা একমত পোষণ করেছি। এর প্রতিক্রিয়ায় ওয়াসার এমডি বলেন, এই দায়িত্ব থেকে অব্যাহতি কোনো ব্যর্থতা নয়। প্রশ্নই আসে না, যেই কাজ আমাদের না সেই কাজটা আমরা করেছি। ধন্যবাদ দেন যে আমরা করেছি এটা, কারণ কাজটা ঢাকা ওয়াসার ছিল না। সভায় এই কাজে সিটি কর্পোরেশনের সক্ষমতা যাচাইয়ে মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে ৮ সদস্যের টেকনিক্যাল কমিটি। তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে ১ মাসের মধ্যে। এরপরই হস্তান্তর প্রক্রিয়া যাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়াদ শেষে শিক্ষার্থীদের থাকা এতিমখানা মার্কেটের টাকা ফান্ডে জমা না দিয়ে সরিয়ে ফেলা সহ নানা অনিয়মের অভিযোগ সলিমুল্লাহ এতিমখানায়। বলা হচ্ছে, বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা লোপাট করছে একটি চক্র। এই চক্রের ৮ সদস্যকে পুলিশ আটক করায় মুখোমুখি হয়েছে দুই পক্ষ। এতে ১ মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এর কার্যক্রম। আজিমপুরে ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয় সলিমুল্লাহ এতিমখানা। ১০০ বছরেরও বেশি প্রাচীন এই প্রতিষ্ঠানটি চলছিল সরকারি ও ব্যক্তিগত অনুদানে। আছে নিজস্ব সম্পদও। গেটের পাশেই দোকান আছে ৫৭টি। ভাড়ার সময় অগ্রিম নেওয়া হয়েছে ৫ লাখ টাকা করে। তবে এটার বড় অংশই প্রতিষ্ঠানের ফান্ডে আসেনি। বছরের পর বছর জাল রসিদে ভাড়া তুলেছে কিছু কর্মচারী। এতিমখানার নিজস্ব তদন্তে জানা যায়, এই কাজের পেছনে আছে একটি সংঘবদ্ধ চক্র। আর এর প্রধান এতিমখানার সাবেক ছাত্র হারুনুর রশিদ। তাদের বিরুদ্ধে দোকানিদেরও আছে নানা অভিযোগ। টাকা নিয়ে দিছে, কিন্তু ওই টাকা এতিমখানা ফান্ডে জমা হয় নাই। এ চক্রের সদস্যরা পড়াশোনা শেষেও থাকছেন হোস্টেলে। সম্প্রতি তাদের বের করে দিলে মুখোমুখি অবস্থা সৃষ্টি হয় কর্তৃপক্ষ ও তাদের অনুসারীদের মধ্যে। পরে সাবেক ছাত্র হারুন সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। হয়েছে মামলাও। আমাদের ভাই বন্ধুদের ধরে নিছে, তারপর তাদের বিরুদ্ধে যে পরে মামলার নাম অভিযোগ নাম উঠছে, ঠিক আছে, এর আগে কোনো নাম ওঠে না। একজন প্লাম্বার, মালিক, ঠিক আছে, তারপরে আপনার একজন পিয়ন, অফিস পিয়ন, ওনারা এসে কি করে আমাদেরকে হয়রানি করে। এই অবস্থায় বৃহস্পতিবার একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি বিবেচনায় ১ মাসের জন্য বন্ধ করে দেয়া হয় এতিমখানা। কিছু অছাত্র এবং তাদের বাইরের কিছু সন্ত্রাসী ব্যক্তিদের সহযোগিতায় তারা এখানে প্রভাব বিস্তার করে আছে। তারা প্রশাসনকে জিম্মি করে রেখে কাজ করতে চায়। মাদকের বিষয়টা এটা একটা প্রতিষ্ঠান, আমরা কখনো আগে এই ধরনের অভিযোগ পাইনি। এখন আমরা পেয়েছি, এটা বিষয়ে আমরা কার্যকরী পদক্ষেপ। এই এতিমখানায় যে পরিমাণ সম্পদ রয়েছে তার যদি সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়, তাহলে এখানকার শিক্ষার্থীদের মানসম্মত জীবন দেয়া কোনো বিষয়ই না বলছেন সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে সবার আগে এখানকার সকল কাজে স্বচ্ছতা আনা জরুরি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলে যাত্রী পরিবহনে জানুয়ারিতেই আসছে ৫ সেট ট্রেন। জাপানে এরই মধ্যেই নির্মাণ শেষ হয়েছে ২টির, আরও ৩টির কাজ শেষ হবে ডিসেম্বরে। আপাতত ৫টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলবে ট্রেনগুলো। আগামী বছরেই উত্তরা মতিঝিল অংশে চলাচল শুরু করতে আশাবাদী কর্তৃপক্ষ।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় সবখানেই চোখে পড়বে মেট্রো রেলের নির্মাণ কাজ। মূল সড়ক ধরেই এগিয়ে চলছে মিরপুর মতিঝিল অংশ। সারি সারি পিয়ারের উপর একে একে বসছে ভায়াডাক্ট। এরই মধ্যে আগারগাঁও অংশে 11 কিলোমিটার ভায়াডাক্টের কাজ শেষ। মতিঝিল অংশেও এখন কর্মব্যস্ততা। এর সঙ্গে পাল্লা দিয়ে এগুচ্ছে রেল লাইন বসানো, দৃশ্যমান হয়েছে 5 কিলোমিটার। আগারগাঁওয়ের 9 স্টেশনের সবগুলোর প্রথম ধাপের কাজ শেষ। বাকি 2 ধাপ সম্পূর্ণ হবে জুনের মধ্যে। আর পুরো তৈরি 3 স্টেশন। মতিঝিল অংশে শুরু হয়েছে 3টি স্টেশন নির্মাণের কাজ। মেট্রো ট্রেনের যে অগ্রগতি এটা যদি বলি, ইতিমধ্যে 2টা মেট্রো ট্রেনের নির্মাণ পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আরো 3টা মেট্রো ট্রেন ডিসেম্বর মাসের ভিতরে সম্পন্ন হবে। অর্থাৎ ডিসেম্বর 2020 মাসের ভিতরে আমাদের 5টি মেট্রো ট্রেনের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের সার্বিক অগ্রগতি 53 ভাগ। উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি 77 ভাগ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ হয়েছে 46 ভাগ। সংশোধিত পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, আমরা সেই পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে এখন যে অবস্থাতে কাজ চলছে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। নির্ধারিত সময়ের আগেই প্রকল্প শেষ হয় ব্যয় বাড়ছে না, উল্টো সাশ্রয়ী টাকা। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশে ব্যয় করা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন করতে দিনরাত 24 ঘন্টা চলছে মেট্রো রেলের কাজ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাখা হয়েছে ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে নির্মাণকারীর ভোগান্তি শেষে মেট্রো রেলে উঠতে নগরবাসীকে অপেক্ষা করতে হবে 1 বছরের কিছুটা বেশি সময়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে কোনো শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাস মোকাবেলায় সক্ষম নোয়াখালীর ভাসানচর। পলি জমার কারণে 8 থেকে 10 বছরের মধ্যে এই চর সন্দ্বীপের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে বলেও জানাচ্ছে বিশেষজ্ঞরা। আশ্রয়ণ প্রকল্পের পরিচালক বলছেন, অবকাঠামো রক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিত করেই সব ধরনের সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। জোয়ার আর জলোচ্ছ্বাস থেকে এই ভাসানচরকে রক্ষা করার জন্য ইতোমধ্যেই চারপাশ ঘিরে 9 ফিট উচ্চতার বাঁধ তৈরি করা হয়েছে। কিন্তু তারপরও এই প্রকল্প আরো সুরক্ষিত করতে এর উচ্চতা বাড়িয়ে 19 ফিট করা হচ্ছে এবং এই কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী, যার কাজ শেষ হবে আগামী বছর নাগাদ। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাসানচরের আয়তন 13,000 একর। নৌবাহিনীর তত্ত্বাবধানে 1,702 একর জমির উপর তৈরি করা হয়েছে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্প। উপকূলীয় এলাকা বলে রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা। ভাঙন রোধে প্রায় 3 কিলোমিটার জুড়ে নেওয়া হয়েছে তীর রক্ষার উদ্যোগ। চরের যে পাশে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে সেখানেই দেওয়া হয়েছে শোর প্রোটেকশন। এর 500 মিটার ভেতরে বেড়ি বাঁধ। পাশাপাশি এই এলাকা রক্ষায় আছে 13 কিলোমিটারের দীর্ঘ বাঁধ। প্রকল্প পরিচালক বলছেন, 171 বছরের ঘূর্ণিঝড়ের পটভূমি পর্যালোচনা করেই এখানকার অবকাঠামো তৈরি করা হয়েছে। শেল্টার যেগুলি দেখতে পাচ্ছেন পিছনে, এই শেল্টারগুলির উচ্চতা গ্রাউন্ড ফ্লোর থেকে 14 ফিট। তো আমাদের যে কোনো ধরনের সাইক্লোনিক স্টর্ম হলে আমাদের এখানে অবস্থানকারী সবাই কিন্তু শেল্টারে আমরা নিয়ে যাই এবং গতবার ফোনের সময় আমাদের অনেক ফিশারম্যান এই শেল্টারে নিয়ে গেছে এবং এই শেল্টারগুলি ওয়েল প্রোটেক্টেড ইউএন স্ট্যান্ডার্ডে। মাটি থেকে 4 ফুট উঁচুতে তৈরি হয়েছে বাসস্থান। প্রাকৃতিক দুর্যোগে ব্যবহারের জন্য গুচ্ছ গ্রামে রয়েছে 120টি 5তলা সাইক্লোন সেন্টার। ঘন্টায় 280 কিলোমিটার পর্যন্ত বাতাসেও এসব স্থাপনা রয়েছে টিকে থাকা সক্ষমতা। ভাসানচরের সাথে যেই সন্দ্বীপের যে চ্যানেলটা, এটা প্রায় 4 নটিক্যাল মাইল আছে এবং এটা কিন্তু খুবই অল্প পানি আছে এখানে। এখন এই চর যে হারে বাড়তেছে, এটা অদূর ভবিষ্যতে 8-10 বছর, হয়তো 15 বছরের মধ্যে এটা সন্দ্বীপের সাথে মিশে যেতে পারে, যে হারে এখানে পলিমাটি জমতেছে। এছাড়া বৃষ্টির পানি ধরে রাখতে প্রকল্প ঘিরে রয়েছে কৃত্রিম খাল। ঘূর্ণিঝড় মোকাবেলায় সবুজ বনাঞ্চলের বেষ্টনী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাসানচর, নোয়াখালী। ফ্রান্স থেকে চোরাই পথে গাজীপুরে এনে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশে পাচার হয় সাপের বিষ। এমন একটি আন্তর্জাতিক চক্র বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সাপের বিষ কেনাবেচা নিষিদ্ধ হলেও দেশে দীর্ঘদিন ধরে তৎপর এমন একাধিক চক্র। গাজীপুরে 6 কেজি সাপের বিষ সহ একটি চক্রে 2 জনকে গ্রেপ্তারের পর রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সিআইডি। সাপের বিষ কেনাবেচার আন্তর্জাতিক চক্র ঘাঁটি গেড়েছে গাজীপুরের বাসনে।
এমন তথ্যে গত 17 সেপ্টেম্বর অভিযান চালিয়ে 3 জনকে সাপের বিষ সহ গ্রেপ্তার করে সিআইডি। বিদেশে অবাধে সাপের বিষ পাচারের বিষয়ে 1 মাস তদন্তের পর সামনে আসে চক্রের মূল হোতা মামুন তালুকদার ও তার সহযোগী মোহাম্মদ মামুনের নাম। বুধবার গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এ দুজনকে। উদ্ধার করা হয় 2টি লকার, যেখানে মেলে সুদৃশ্য কাচের কৌটায় সংরক্ষিত 6 কেজি সাপের বিষ। সিআইডি জানাচ্ছে গ্রেপ্তার 3 জন সহ চক্রটিতে কাজ করেছে 7 থেকে 8 জন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে তাদের কাছে সাপের বিষের চাহিদা আসে। অগ্রিম অর্থও দেয়া হয় তাদের। পরবর্তীতে ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে এগুলো চোরাই পথে দেশে আনা হয়। পরে বড় অঙ্কের টাকায় পাচার করা হয় বিভিন্ন দেশে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু লেনদেন হয়। এটা অবশ্যই মার্কেট আছে এবং এটা বাংলাদেশের ভিতরে মার্কেট না। এখান থেকে কোনো না কোনো ভাবে আসছে, আবার এখান থেকে এটা 1 হাত 2 হাত 3 হাত হওয়ার পরে কিন্তু এটা চলে যাচ্ছে বাইরে। চক্রটি এর আগেও এমন একাধিক চালান পাচার করেছে। গ্রেপ্তারকৃতরা বিষ পাচারকে পেশা হিসেবেই নিয়েছে বলেও জানাচ্ছে সিআইডি। খুব কম দিন বলা যাবে না, কারণ আমরা দেখেন একটা এমটি কেসও পেয়েছি, তার মানে এর আগে চালানো চলে গেছে। আমরা ওই এমটি খালি যে লকার যেটা আছে ওটাও সিজ করেছি। সো প্রফেশনালি এই লাইনে তারা কাজ করে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। চক্রটির 2 থেকে 3 সদস্য এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তর হিসেবে দেশে শীতকাল আসতে এখনো 1 মাসে বেশি সময় বাকি, অথচ হেমন্তের মাঝামাঝিতেই প্রকৃতিতে শীতের আগমন। প্রতি বছরের মতো এবারের শীতের বাতাসও হিমালয়ের কোল ঘেঁষে উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে ডিসেম্বরের আগে শৈত্যপ্রবাহ আসছে না, তবে আগামী সপ্তাহ থেকে দিন ও রাতের তাপমাত্রা কমে বাড়বে শীত। গ্রীষ্মের তীব্রতা নেই, বর্ষার তুমুলতা উধাও। ভোর ফুটে ওঠে মৃদু কুয়াশার চাদর জড়িয়ে। মখমল নরম ঘাসের ডগায় শিশির ভিজে থাকে সামান্য সময়ের জন্য। সারা রাতে সিক্ত মিষ্টি বনফুল ভোরের আভায় মুচকি হাসে। আড়মোড়া ভাঙে ফিঙে বাবুই ঘুঘু শালিকের দল। অগ্রহায়ণ এসেছে শীতের আগমন বার্তা নিয়ে। দীর্ঘ গরমের পর আরামদায়ক শীতল হাওয়া মন প্রাণকে স্বস্তি দেয়। আষাঢ় শ্রাবণ মাসের থেকে দিন 2 ঘন্টা সময় তো অনেক কম, তারপর তো শীতের মাত্রা বেশি। মনে করো সন্ধ্যার পর দিয়ে ওই রাত 10টা-11টা হইলে একটু ভালো শীত পড়ে। এখনো বলা যাচ্ছে না, এটা কয়েকদিন পরে বলা যাবে। সামনে পুষ মাস শুরু হয়ে গেছে, পুষ মাসে বলা যাবে শীত কদ্দুর আসে না আসে। অগ্রহায়ণ মানে মাঠ জুড়ে পাকা ধানের ঘ্রাণ। বাড়ির আঙিনায় নতুন ধান ভরে ওঠে। এবছর বন্যা দীর্ঘ হলেও ফসলের ফলন ভালো হয়েছে, তাই এবার নবান্নে হাসি ছড়িয়েছে কৃষকের মুখে। ধান মোটামুটি ভালো হয়েছে, গেছে নষ্ট ফিডা হারাইছে। পাপা ফিডা, চিত্র ফিডা, ইয়ার পরে এটা দাও আরো অনেক রকমের ফিডা হয়। খেজুরের ফিডা খাওয়ানো যায়, গরুর মাংসটা খাওয়ানো যায়। আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষা হুড়মুড় করে এলেও শীত আসে পর্যায়ক্রমে। কদিন ঠান্ডা, কদিন গরম। নরম গরম এই ছন্দে ডিসেম্বরে শীতের পাকাপাকি আগমন ঘটে। বাংলাদেশে শীতের উৎস হিমালয় থেকে আসা উত্তরের হিমেল হাওয়া, যা প্রবেশ করে পঞ্চগড় দিয়ে। দেশের ওপর এখন উত্তর পশ্চিমা বায়ু বিরাজ করছে। এ কারণে উত্তরাঞ্চলে শীতের প্রভাব বেশি, তবে ডিসেম্বরের আগে শৈত্যপ্রবাহ আসছে না। সাধারণত তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে আসলেই আমরা মানুষের মধ্যে স্ট্রং ফিলিংস দেখতে পাই, এবং তখন তাকে কিন্তু শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। বিচ্ছিন্নভাবে 2-1 স্থানে তাপমাত্রা কমে আসলেও সেটা শৈত্যপ্রবাহ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমবে, তাই শীত আরো বেশি অনুভূত হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইতালি, যুক্তরাজ্য, মেক্সিকো, রাশিয়ায় করোনায় দৈনিক মৃত্যুর হার বাড়ছে। বিশ্বে একদিনে করোনায় আরও 10,800 প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 5,30,000-এর দেহে। এ নিয়ে বিশ্বের 218 দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত 14,36,000-এর বেশি। মোট আক্রান্ত 6,12 লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার 1300 প্রাণহানি এবং 1 লাখ নতুন রোগী মিলেছে। ইটালিতে হু হু করে বাড়ছে দ্বিতীয় দফার বিস্তার। একদিকে 822 জনের মৃত্যু ও আরও 29,000 রোগী পাওয়া গেছে দেশটিতে। গত 24 ঘন্টায় রাশিয়ায় 524 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 25,000-এর বেশি রোগী। সার্বিয়ায় ক্রমশ সংক্রমণ বাড়ায় শীঘ্রই হাসপাতাল সংকট দেখা দিবে বলে শঙ্কা জানিয়েছে
দেশটির প্রেসিডেন্ট। করোনা আক্রান্ত হয়েছেন সুইডেনের প্রিন্স কার্ল ফিলিপ ও তার স্ত্রী প্রিন্সেস সোফিয়া। ব্রাজিলে কিছুদিন কম থাকলেও ফের বেড়েছে বিস্তার। দেশটিতে একদিনে 700 প্রাণহানি হয়েছে এবং 38,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। ক্রোয়েশিয়ায় বিস্তার ঠেকাতে 21শে ডিসেম্বর পর্যন্ত বার ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও যুক্তরাজ্যে 18,000 রোগী শনাক্ত হয়েছে। বড়দিনকে সামনে রেখে লকডাউন তুলে নিলেও থাকছে নানাবিধ নিষেধাজ্ঞা। এদিকে পাকিস্তানে শীত বাড়ার সাথে সাথে ফের বেড়েছে করোনা সংক্রমণ। বিস্তার রুখতে স্কুল কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি শপিং মলগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়েছে তার জনপ্রিয়তা। দিয়েগো ম্যারাডোনার স্থান ভক্তদের হৃদয়ে, যিনি আবেগে ভাসিয়েছেন আবার কাঁদিয়েছেন অনেক সময়। তার প্রয়াণের শোকে স্তব্ধ পুরো বিশ্ব। মহানায়ককে শেষ বিদায় জানাতে তাই ভক্তদের ভিড়। প্রিয় দিয়েগোকে শেষবার দেখতে ছুটছেন প্রিয় জার্সি হাতে। বুয়েনোস আইরেসে মা বাবার পাশে সমাহিত হলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। করোনার কারণে শেষকৃত্যে ছিলেন স্বজনসহ মাত্র 30 জন। ফুটবল যদি হয় ধর্ম, তবে তার ঈশ্বর মারাদোনা। ভক্তদের কাছে শুধু ভালোবাসা ভালো লাগা নয়, তিনি অনুভূতি আবেগের উঁচু স্থানে। তার প্রয়াণে কাঁদছে পুরো বিশ্ব, কাঁদছে আর্জেন্টিনা, প্রাণপ্রিয় বুয়েনোস আইরেস। আকাশী সাদার সর্বকালের সেরা নাম্বার 10কে স্মরণ করছে তার অগণিত ভক্ত। অশ্রু চোখে প্রিয় জার্সিতে ভক্তের অপেক্ষা কিংবদন্তিকে বিদায় জানানোর। প্রেসিডেন্টস প্যালেসে মারাদোনার কফিন আসে। ততক্ষণে আবেগ কিছুটা সামলে নিয়েছেন সবাই, তাতে শৃঙ্খলাও ফিরেছে। সারিবদ্ধ হয়ে ফুটবলের মহারথীকে শেষ শ্রদ্ধা জানিয়ে গেছেন ভেজা চোখে। ওর বাড়ির সামনেই আমার বাড়ি, সবাইকে কাঁদিয়ে এভাবে চলে যাবে ভাবিনি। ম্যারাডোনা ছিল সেরাদের সেরা, আমরা তাকে হারিয়েছি এটা বিশ্বাস করি না। ম্যারাডোনাকে আমাদের চেয়ে ঈশ্বরের বেশি প্রয়োজন ছিল, তাই সে চলে গেছে। এই কষ্ট বলে বোঝাতে পারবো না। মারাদোনার স্মরণে এখানে এসেছি, ঈশ্বর তার ভালো করুন। যে মানুষটি হাসিয়েছেন, আবেগে ভাসিয়েছেন আজীবন, তাকে শেষবার দেখার জন্য ছুটছেন সবাই। মারাদোনারা বারবার আসে না, একবার এসে চিহ্ন এঁকে যায় চিরকালের জন্য। যে ক্লাবে নিজের স্বর্ণালী সময় কাটিয়েছেন, সেই নাপোলি শোকে স্তব্ধ। মোমবাতি জেলে নাম্বার 10কে স্মরণ করেছে নেপলস। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।